স্বাগত নিউজ 24 সকাল ৯টার সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমিক্রন ভেরিয়েন্টের কারণে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ। ২৪ ঘন্টায় বিশ্বে রেকর্ড সর্বোচ্চ ১২,০০,০০০-এর বেশি আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৬,০০৪ শতাধিক। একদিনের রেকর্ড সর্বোচ্চ সংক্রমণ হয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও। এদিকে মার্কিন চিকিৎসকরা বলছেন ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থ না হলেও হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে করোনা। আক্রান্ত শিশুদের সংখ্যা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বড়দিনের পর বিশ্বজুড়েই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে এমনটাই সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই ধারণাই বাস্তবে রূপ নিল। করোনা মহামারী শুরুর ২ বছর পেরোনোর পর মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হলো। ২৪ ঘন্টায় শনাক্ত হলো ১২ লাখের বেশি করোনা রোগী। প্রতিদিনই বেশ কয়েকটি ইউরোপীয় দেশে গড়ছে সংক্রমণের নতুন নতুন রেকর্ড। করোনা মহামারী শুরুর পর মঙ্গলবার ফ্রান্সে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১,৭৯,০০০ আক্রান্ত হয়েছে। একই দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল এবং গ্রিসেও। হাসপাতালে করোনা রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ার জেরে ভারতের নয়াদিল্লিতে মঙ্গলবার নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। সংক্রমণের নতুন ঢেউ দমাতে যোগ্য চিকিৎসকদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে দিল্লির ২টি হাসপাতালের বাইরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন ভারতীয় চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৩,০৫,০০০-এর বেশি আক্রান্ত এবং ১,৭৭৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ না হলেও এই ভ্যারিয়েন্টে শিশুরাও অধিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের চিকিৎসকরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২৮,৩১,০০,০০০ লাখের বেশি সংক্রমণ হয়েছে। প্রাণহানি হয়েছে ৫৪,৩০,০০০-এর অধিক। নিবিড় আমিন, নিউজ 24। আনুষ্ঠানিক প্রচার শুরু হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে। মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরে ভোটারদের কাছে ছুটে যান প্রধান দুই প্রার্থী। উত্তেজনা চ্যালেঞ্জ থাকলেও আগের মতোই শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে জনগণের দাবিতে প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে সরকারি দলের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে নেতাকর্মী আর সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বর। মঙ্গলবার বেলা ১১টার পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা পান সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক পান হাতি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। আমি অবশ্যই সহনশীলতার পরিচয় দিব, আপনারাও সহনশীলতার পরিচয় দিবেন। মিথ্যার আশ্রয় কেউ যেন আমরা না নেই। জনগণ যাকে ভোট করে সে ইনশাল্লাহ বিজয়ী হবে। জনগণের প্রয়োজনে, জনগণের চাহিদার কারণে আজকে 2022 সালে এসে আমাকে নির্বাচন করতে হচ্ছে। এটা জনগণ যেভাবে আমাকে এই নির্বাচনে নামিয়েছে তারা আমার পাশে আছে। মেয়র পদে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 5 জন দলীয় ও 2 জন নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। এই নির্বাচনে এটা আমি আশা করব জনগণ আমাকে যে 5 বছর আমার প্রাপ্তি এটা আমাকে ফিরিয়ে দেবে। আমার এলাকাবাসীর যে উৎসব উদ্দীপনা সকালের চাওয়া ছিল ঘুরি, ইনশাল্লাহ আমি ঘুরি পেয়েছি। সাধারণ কাউন্সিলর পদে 148 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 34 জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বারবার নির্দেশনার পরও বিদ্রোহীদের থামাতে পারছে না শাসক দল আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির বিদ্রোহীরা রীতিমতো টেক্কা দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থীদের। দায়িত্বপ্রাপ্ত নেতাদের অনুসন্ধান, বিদ্রোহীদের মদত দিচ্ছে মন্ত্রী, সংসদ সদস্য সহ জেলার শীর্ষ নেতারাও। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ ধাপের ৮৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ধাপে ৭৯৬টি ইউপির মধ্যে নৌকা জিতেছে ৩৯৬টিতে, আর ৩৯০টিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যার অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এমনকি অনেক ইউপিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে আওয়ামী লীগের প্রার্থীদের। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে ভাবিয়ে তুলছে দলটির নীতি নির্ধারকদের। আমাদের প্রার্থীরা যেখানে যারা পরাজিত হয়েছে তাদের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে আমরা অনুরোধ করব যে এই পরাজয়ের কারণগুলো কি সেই দিকগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সংশোধন করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী নয়, যদি সেন্ট্রাল কমিটির কোনো মেম্বার
অথবা মন্ত্রী পরিষদের কেউ বা অন্য কেউ যদি করে থাকে তাদের সকলেই নাম আনার জন্য বলা হয়েছে। প্রত্যেক ইউপির ফলাফলকে বিচার বিশ্লেষণ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। যারা বিদ্রোহীদের মদত দিচ্ছে তাদের সবাইকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান তারা। শুধু বিদ্রোহী প্রার্থীদের চাইতে তাদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে নেত্রীর অ্যাটিটিউড আরও কঠোর। যখন কোনো জেলায় বলি যে বিদ্রোহীদের বহিষ্কার করেন, প্রেস রিলিজ দিয়ে দেন, আমাদের কবি পাঠান, তো দেখা যায় একটা জেলায় 5 বার বলার পরেও তারা তালবাহানা করছে, তাদের কিন্তু বহিষ্কার করে নেয় নির্বাচন পর্যন্ত। এর মানে কি, যারা দায়িত্বে আছে চেয়ারে, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারাই এই বিদ্রোহীদের মদত দিচ্ছে। আমি সংগঠন করব, আমি আদর্শের জায়গা থেকে, কিন্তু আমার ব্যক্তি স্বার্থের জায়গায় আমি আদর্শের জলাঞ্জলি দেবো, এটা তো হতে পারে না। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছে তারা দলের আদর্শের চেয়ে তাদের ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে, অথবা সেই ক্ষেত্রে তাকে তো শাস্তি পেতেই হবে। 5 জানুয়ারি পঞ্চম ধাপে মোট 707টি ইউপিতে এবং 31 জানুয়ারি ষষ্ঠ ধাপে 219টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা চলছেই। গত 24 ঘন্টায় মারা গেছে 4 জন। পাবনার হিমায়তপুরে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর হিমায়তপুর ইউনিয়নের নাজিপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে শামীম প্রামাণিক নামের আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হন। পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে গাইবান্ধায় বিজয়ী প্রার্থী সমর্থকদের হামলায় পরাজিত এক ইউপি মেম্বার প্রার্থী নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানান, হরিরামপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পরাজিত ইউপি প্রার্থী শাহরুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। ফেনীতে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ 144 ধারা জারি করেছে প্রশাসন। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যে আহসান, আমি এখন রয়েছি সেই সমাবেশ স্থলে, যেই মাঠে ওয়াবদা মাঠে, যেখানে বিএনপি এবং যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ দেখেছিল। এই মাঠকে কেন্দ্র করে আসলে শহরে উত্তেজনা বিরাজ করছে, শান্ত অবস্থায় রয়েছেন এবং জেলা প্রশাসন এই মাঠ এবং তার আশেপাশে পৌর এলাকায় কিন্তু 144 ধারা জারি করেছেন। শহরে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি দেখা যাচ্ছে আমার পেছনেই, যে এই মাঠের পেছনেই কিন্তু গতকাল রাত পর্যন্ত আমরা কিন্তু বিএনপির যে সমাবেশকে কেন্দ্র করে যে তারা মঞ্চ তৈরি করেছিলেন এবং পুরো মাঠে কিন্তু বিএনপির প্লে কার্ড, পোস্টার এবং আমরা দেখছি ঝুলিয়ে রেখেছে তারা। তবে আহসান, আপনাকে জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ 28 ডিসেম্বর কিন্তু বিএনপির নির্ধারিত সমাবেশ ছিল এই মাঠেই এবং এখানেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে যে সমাবেশ দেখেছিল তারা কিন্তু প্রশাসন থেকে এই মাঠটির গতকালকের জন্য অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি আওয়ামী লীগের নেতা জয়নাল হাজারীর মৃত্যুর কারণে গতকাল যখন এখানে ফেনীতে যখন তার জানাজা অনুষ্ঠিত হয়, লাখো জনতার ঢল এড়াতে অর্থাৎ বিশৃঙ্খল এড়াতে কিন্তু বিএনপি তাদের সমাবেশ স্থগিত করে, অর্থাৎ তার আজকেই সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই যখন যুবলীগ শহরে মাইকিং করে যে তাদের কর্মী সমাবেশের অনুমতি চেয়েছে জেলা প্রশাসনের কাছে এই মাঠেই, তখনই জেলা প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে অর্থাৎ এই মাঠ এবং তার আশপাশে এলাকায় 144 ধারা জারি করে এবং আজকে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 144 ধারা বলবৎ থাকবে বলে প্রশাসন থেকে জানিয়েছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত বিএনপি এবং যুবলীগের কোনো নেতাকর্মীকে কিন্তু মাঠে কিন্তু এবং তার আশেপাশে আমরা তাদের উপস্থিতি দেখতে পাইনি। তবে এই যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। যে এই ছিল আমার কাছে আকাশ এখানকার সর্বশেষ তথ্য ফেনী থেকে। পরবর্তী বিরতি হলে আমি আপনি জানাতে পারবো। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
বরিশাল কিংবা ঢাকা নৌপথে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব মাত্র 8 ঘন্টার। মোটা অঙ্কের ভাড়া না হলেও নেই যাত্রী সেবার বালাই। রাত গভীর হলে ঘুমিয়ে পড়ে লঞ্চের কর্মীরা, ফলে হাজারো যাত্রীর নৌযাত্রা হয়ে ওঠে অনিরাপদ। এদিকে মালিকদের দাবি, রাত্রিকালীন ভ্রমণে কর্মীদের ঘুমানোর কোনো বিকল্প নেই। এদিকে অপ্রতুল সেবা বাড়াতে তদারকি করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবি ও রাহাত খানের তথ্য, ডেস্ক রিপোর্ট। বরিশাল ও ঢাকা উভয় প্রান্ত থেকেই রাত 9টায় ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চগুলো। রাতে যাত্রীদের খাবার পর্ব শেষ হয় 10টা থেকে 11টার মধ্যে। এরপর যাত্রীদের সাথেই ঘুমিয়ে পড়ে লঞ্চের বেশিরভাগ কেবিন বয়। রাত্রে লঞ্চ ছাড়ার পর যে কে কোথায় যায় তো কোনো খোঁজ হদিসই থাকে না। কেবিন দিয়েই যখন জাস্ট চাবি দিয়ে চলে যায়, যখন সকালে নামার কথা বলে তখন জাস্ট চাবিটা দিয়ে তারপরে তাদের কার্যক্রম শেষ করে দেয়। মোটা অঙ্কের ভাড়া নিলেও সেবার বেলায় ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। দায়িত্বপ্রাপ্তরা যথাযথভাবে দায়িত্বে নিয়োজিত থাকলে নৌপথের ছোট বড় দুর্ঘটনা শুরুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। টাকা তো কম নিচ্ছে না তারা, কিন্তু সেই অনুপাতে কোনো ধরনের সার্ভিস পাওয়া যায় না। কর্মীদের পক্ষে সাফাই গেয়ে লঞ্চ মালিকরা বলেন, রাতে কর্মীদের ঘুমাতে হয়, তবে রাত 1টার আগে কেউ ঘুমায় না বলে দাবি লঞ্চ মালিকদের। রাতে তো ঘুমাতেই হবে, ওরা রাত্র 1টার আগে ঘুমাতে পারে বলে আমার মনে হয় না, কোনোদিন পারে না। ওরা 8 ঘন্টার বেশি পরিশ্রম করে, ওদের ঘর বাড়িই তো এটা। কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা যাতে পর্যাপ্ত সেবা পায় সে বিষয়টি মালিকদের সাথে সমন্বয় করে নিশ্চিত করতে হবে। যাত্রী সেবা কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া আছে, কিন্তু সেটা হচ্ছে অপ্রতুল থাকতে পারে। তো এই অপ্রতুলতা যাতে না হয় সেই বিষয়টা মালিক পক্ষের সাথে আমরা কথা বলবো, এবং এটা যাতে নিশ্চিত করা হয় যাত্রীরা যাতে সার্ভিস পায়, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। বড় বড় জাহাজ ও লঞ্চের সৌন্দর্য বর্ধন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যতটা মনোযোগী, ততটা মনোযোগ তারা যাত্রী সেবা ও নিরাপত্তায় দেন না বলে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। আর ঝালকাঠির সাম্প্রতিক দুর্ঘটনা বিষয়টিকে আরও জোরালো করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফিরে দেখা 2021 নিয়ে বছর পরিক্রমা। বছর জুড়ে চোখ রাঙালো করোনা। ভাইরাস দেখিয়েছে নানা ভেরিয়েন্ট। সেই সাথে করোনা টিকার যুগেও প্রবেশ করেছে বাংলাদেশ। 2 ডোজের সাথে দেওয়া শুরু করেছে বুস্টার ডোজও। পেয়েছে দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু আক্রান্তের রেকর্ড। নানা প্রতিবন্ধকতার মাঝেও করোনার মৃত্যুশূন্য দিনও পার করেছে বাংলাদেশ। আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। করোনায় স্বল্প আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু হয় 2021। তবে বিশ্বব্যাপী করোনার ইউকে ও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব পড়ে বাংলাদেশেও। যদিও এর আগে 27 জানুয়ারি করোনার টিকা যুগে প্রবেশ করে বাংলাদেশ, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। এপ্রিল থেকে বাড়তে শুরু করে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। শুরু হয় দেশব্যাপী কঠোর বিধিনিষেধ। 28 জুলাই দেশের সর্বোচ্চ 16,230 জনের করোনা আক্রান্তের খবর আসে। 5 ও 10 আগস্ট সর্বোচ্চ মৃত্যু সংখ্যা 264 জন। এরপর কমতে শুরু করে আক্রান্ত মৃত্যুর হার। ডিসেম্বর মাসে করোনায় একদিনে মৃত্যুশূন্য দিনও পার করে বাংলাদেশ। টিকা নিয়ে নানা অনিশ্চয়তা থাকলেও কোভ্যাক্স থেকে টিকা মেলে অবশেষে। এমনকি লক্ষ্যমাত্রার প্রায় 50% জনগোষ্ঠীকে টিকাদান শেষে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী চোখ রাঙানো ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বাংলাদেশেও। প্রথমে 2 জন নারী ক্রিকেটার শনাক্ত হয়। সামনের দিনগুলোতে স্বাস্থ্যবিধি ও টিকায় জোর দিতে চায় স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে পরাধীনতা শৃঙ্খল ভাঙতে শত্রুর মরণাস্ত্রের সামনে বুক পেতে দেয় মুক্তিকামী জনতা। প্রাণ হারান 30 লাখ বাঙালি। তামাল ছেলেদের আত্মত্যাগে স্বাধীন বাংলায় ওড়ে মুক্তিবাহিনীর রক্তে রঞ্জিত লাল বৃত্তের পতাকা। বাঙালি পায় বীরাঙ্গনার আঁচলে ছোঁয়া সবুজ চরাচর। রণাঙ্গনের বিজয় অভিযানের সেই গল্প মানুষের মুখে মুখে। তবুও বীরত্বের কিছু কাহিনী আড়ালেই থেকে যায়। এই যেমন নিভৃত পল্লী মানিকগঞ্জের শেওতা গ্রামের গোলাম কিবরিয়া তজু ও গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর আত্মত্যাগ কতটা জানে নতুন এই প্রজন্ম, সেই গল্পই জানাবো অনেক মৃধার প্রতিবেদনে। মানিকগঞ্জ সদর থানার শেওতা গ্রাম। এই গ্রামের একটি পুরো পরিবার নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। অভিভাবকের মতো দাঁড়িয়ে থাকা বর্ষিয়ান বৃক্ষে ঢাকা একটি দোতলা ঘর। এই ঘরের উঠোন পেরিয়ে বেরিয়ে গেছেন 11 জন মুক্তিযোদ্ধা। শহীদ হয়েছেন
গোলাম কিবরিয়া ওরফে তজু ও গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও সহায়তা করে গেছেন মুক্তিযোদ্ধাদের। পরিবারটির কনিষ্ঠ শহীদ ছিলেন গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। অসীম সাহসী এই কিশোর যোদ্ধা সাভারের মাটিকে পাকিস্তানি হায়না মুক্ত করতে গিয়ে 14 ডিসেম্বর শহীদ হন। পরিবারটির বীরত্ব আর গর্বের জীবন্ত সাক্ষী এই বর্ষিয়ান সদস্য। মর্মান্তিক স্মৃতিচারণ উঠে এলো তার কণ্ঠে। তুজুবের স্মৃতি হলো সরাসরি গুলি করে মারে নাই, তাকে ব্যায়োনেটের চার্জের মাধ্যমে মাইরে রাস্তার পাশে ফেলে রাখছিল। টিটুবার সঙ্গে শেষ স্মৃতি হলো একজন রাজাকার যাই টিটু এদিকে আয়, তখন টিটু বইলা গেল যে কাকা আপনি বাসায় যান, এই কথা বইলে সেই যে পালিয়ে চলে গেল, আর তার সঙ্গে আমাদের আর কোনো দেখা হয় নাই। মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা গ্রুপে ছিলেন টিটো। তার হাতেই অদেখা স্বাধীনতার ক্ষুধা নিয়ে প্রাণ হারান স্বাধীনতা প্রেমী এই কিশোর। তার হাতটা উপরের দিকে তোলা ছিল, তার শরীরটা একটু উপরে উঠল আমাদের চোখের সামনেই, তারপরে এক মশলা গুলি তার বুকে বিদ্ধ হয় এবং সে ঢুকিয়ে পড়ে চিৎকার করে বলতে থাকে, বাচ্চা ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। টিটো তজুর আত্মত্যাগকে মহান কীর্তি বললেন এই বীর মুক্তিযোদ্ধা। মানিকগঞ্জের যতগুলো পরিবার, ওদের ফ্যামিলিটা অবশ্যই তার টপে একটা অবস্থান করবে, কারণ এরা সবাই মুক্তিযোদ্ধা। পরিবারের বর্তমান প্রজন্মের মুখেই শোনা গেল পরিবারটির এমন গৌরব ইতিহাস কিভাবে তাদের অনুপ্রাণিত করে। এইরকম পরিবার মনে হয় আপনারা সারা বাংলাদেশে খুঁজলে আর একটা পাবেন কিনা আমার সন্দেহ। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশ পরিচালিত করুক, এটাই আমাদের আশা। যেই জাতীয় বীরদের নিয়ে গর্বিত এই দেশ, তাদের স্মৃতি রক্ষায় মিলেছে কেবল অবহেলা। তবে আশা ছাড়েনি শহীদদের পরিবার। তারা চাইছেন শহীদদের নাম চিরস্থায়ী হয়ে থাক এই মানিকগঞ্জে। অনিক মৃধা, নিউজ 24, ঢাকা। কুষ্টিয়া জেলার অধিকাংশ ইটভাটাই অবৈধ, তার উপর এসব ভাটায় মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। অবৈধ এসব ভাটার পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে সত্যিকারের অভিযান চালানোর দাবি জানাচ্ছেন সচেতনরা। সরকারি সহায়তা নিয়ে পরিবেশ বান্ধব অটোমেটিক ইটভাটা গড়ে তুলতে এদের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শেকিমুনের ক্যামেরায় জাহিদুজ্জামানের প্রতিবেদন। পরিবেশ অধিদপ্তরের হিসেবে কুষ্টিয়া জেলায় 161টি ইটভাটা আছে। এর মধ্যে পরিবেশের ছাড়পত্র আছে মাত্র 18টির। বাকি সব ইটভাটা চলছে অবৈধ উপায়ে। এসব ভাটায় দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার হচ্ছে কৃষি জমির উপরিভাগের মাটি। এ কারণে বৃক্ষ উজাড় হচ্ছে পরিবেশ দূষণ, ক্ষতি হচ্ছে কৃষিরও। ফাঁকা জায়গায় জমিতে একটা ইটভাটা তৈরি করে ফেলছে, সেই আশেপাশে কিন্তু কোনো ভূমি কিন্তু চাষ হচ্ছে না, সেটাই কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে। তাছাড়া তো জ্বালানি সংকট তৈরি করছে, গাছপালা কাটছে, এগুলো ব্যবহার করছে এবং এগুলো প্রকাশ্যে করছে। জেলার অধিকাংশ ইটভাটা অবৈধ হলেও এদের বিরুদ্ধে অভিযান চালানো হয় মাঝে মধ্যে। অভিযান শেষে আবারও চলতে দেখা যায় এসব ভাটা। সরকারি সহায়তা নিয়ে পরিবেশ বান্ধব অটোমেটিক ইটভাটা গড়ে তোলার আহ্বান সচেতন নাগরিকদের। অভিযান করে তো কোনো লাভ হয় না, অভিযান করা হয়, কিছু ফাইন করা হয়, সেই ফাইনের বিনিময়ে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যদি প্রশাসনের সহযোগিতা থাকে, সরকারের সহযোগিতা থাকে, তারা এই গ্রুপ ওয়াইজ অটোমেশনের মাধ্যমে ব্রেকফিল চালাতে পারে এবং তার ফলে এই পরিবেশ দূষণের হাত থেকে মানুষ রক্ষা পাবে। সীমাবদ্ধতা থাকলেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। কুষ্টিয়া সদর এবং কুমারখালীতে প্রায় 18টি ইটভাটা অভিযান করেছি এবং 23 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সবগুলো অবৈধ ইটভাটাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। ইটভাটা মালিকদের অভিযোগ, চেষ্টা করেও বৈধতা পাচ্ছেন না তারা। ব্যারেল চিপনি থেকে 120 ফিট চিপনি করতে হবে, আমরা করলাম। তারপরে জিগজ্যাগ করলাম, জিগজ্যাগ করেও আমাদের লাইসেন্স দেন না, ছাড়পত্র দেন না। এখন সব অবৈধ। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন ভাটা স্থাপনের শর্ত পূরণ না করায় বৈধতা পাচ্ছেন না তারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 1 মাসের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। চালের এমন অস্থিতিশীল দামে বিপাকে সাধারণ ক্রেতারা, তবে চাল ব্যবসায়ীরা দুষছেন মিলারদের। অপরদিকে মিলাররা বলছেন ধানের দাম ঊর্ধ্বমুখী থাকায় বেড়েছে চালের দাম। তবে এসব অজুহাতে কান না দিয়ে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের।
দিনাজপুর থেকে ফখরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুর। এ জেলায় গেল 1 মাস ধরে বাড়ছে চালের দাম, কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। চালের দাম এমন ঊর্ধ্বগতিতে বেশ বিপাকে রয়েছেন ক্রেতারা। মিনিকেট চাল এর আগে আসি কিনে গেলাম 2600 টাকা বস্তা, আর আজকে কিনতে আসি দেখি 2800 টাকা বস্তা। আমরা কেমন করে চলবো? এখন প্রতি কেজিতে 5 টাকা, 6 টাকা, 4.5 টাকা এই ধরনের বাড়ছে। আমরা গরিব মানুষ, চালকে দাম বেশি রকম আমরা কিনবো। এদিকে ব্যবসায়ীরা বলছেন মিলারদের কাছে বেশি দামে চাল কিনতে হচ্ছে। মিলার নানা অজুহাতে দাম বৃদ্ধি করছেন বলে দাবি তাদের। মিলাররা বেশি রেটে মাল ছাড়তেছে, আমাদের মতো সাধারণ যেগুলো দোকানদার আছে এগুলা এই খুচরা মাল নিয়ে আসে অল্প অল্প করে বিক্রি করে লাভ করা মানে কঠিন হয়ে গেছে। মিলাররা দাম বাড়াচ্ছে, ধানের দাম বেশি, এই জন্য চালের দাম বাড়তেছে। গাড়ি ভাড়া বাড়ানো বেশি কারণে প্রতিটা কেজিতে 2-3 টাকা 4 টাকা পর্যন্ত বাড়ে গেছে। অপরদিকে মিল মালিকরা বলছেন ধানের বাজারের তুলনায় চালের দাম অনেক কম রয়েছে। সরকারকে মূলত ধানের বাজার মনিটরিং করা উচিত। বর্তমানে ধানের সঙ্গে চালের দামের কোনো সামঞ্জস্য নেই, কারণ হচ্ছে যে ধানের দাম বাজারে অনেক বেশি, সেই তুলনায় চালের দাম অনেক কম। তো সেই হিসেবে আপনার রাইস মিলাররা প্রতি মুহূর্তেই কিন্তু এখন লোকসানের সম্মুখীন হচ্ছে। অস্থির চালের বাজারে একদিকে যেমন জীবন চালানো দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের, তেমনি মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না প্রান্তিক কৃষকেরা। তাই কঠোর মনিটরিং এর দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ডেনভার সিটিতে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন। রয়টার্স জানায় স্থানীয় সময় সোমবার বিকেলে বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা করে। তারপর গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে আরেক ব্যক্তিকে গুলি করেন। পরে পুলিশের উপরও গুলি চালায় ওই বন্দুকধারী। এরপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়, তবে হামলাকারী পরিচয় জানা যায়নি। এবার ক্লেমন খেলার সংবাদ। এবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপেও করোনার থাবা। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচটি চলাকালীন সময়ে 2 আম্পায়ারের করোনা পজিটিভ আসায় তাৎক্ষণিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলা। এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে 32.4 ওভারে 4 উইকেটে 130 রান করে টাইগার যুবরা। এরপর 2 আম্পায়ারের করোনা পজিটিভ হবার খবর এলে ম্যাচ কমিশনার তাৎক্ষণিক ম্যাচটি বাতিল করেন। রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে 30 ডিসেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ছিল এখনকার আয়োজন। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।